ফ্রান্সের ইতিহাস মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ ধারার একটি, যেখানে প্রাচীন গল জাতির বসতি থেকে শুরু করে আধুনিক ইউরোপের শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার দীর্ঘ পথচলা রয়েছে। বর্তমান ফ্রান্স অঞ্চলে প্রাচীনকালে বসবাস করত কেল্টিক গোষ্ঠীর মানুষ, যাদেরকে সাধারণভাবে গল বলা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সাম্রাজ্যের বিখ্যাত সেনাপতি জুলিয়াস সিজার এই অঞ্চল দখল করেন এবং এটি রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয়, যার নাম ছিল গলিয়া। রোমান শাসনের ফলে এখানে নগরায়ন, আইন, ভাষা ও সংস্কৃতির ব্যাপক পরিবর্তন ঘটে এবং ল্যাটিন ভাষার প্রভাব থেকে পরবর্তীতে ফরাসি ভাষার উদ্ভব হয়। পঞ্চম শতকের দিকে রোমান সাম্রাজ্যের পতন শুরু হলে জার্মানিক গোষ্ঠীগুলো ইউরোপে প্রবেশ করে। এর মধ্যে ফ্র্যাঙ্ক নামে একটি শক্তিশালী গোষ্ঠী বর্তমান ফ্রান্স অঞ্চলে আধিপত্য বিস্তার করে। এই ফ্র্যাঙ্কদের নেতা ক্লোভিস ওয়ান খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ফ্রান্সের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তার শাসনামলে ফ্রান্সে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত হয় এবং রোমান ঐতিহ্যের সঙ্গে জার্মানিক সংস্কৃতির মিশ্রণ ঘটে। মধ্যযুগে ফ্রান্স ইউরোপের একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়, তবে এই সময়ে দেশটি নানা রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে দিয়ে যায়। বিশেষ করে 100 ইয়ার্স ওয়ার 1337 থেকে 1453 পর্যন্ত ফ্রান্সের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দীর্ঘ যুদ্ধটি ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সংঘটিত হয় এবং এতে ফ্রান্সের অনেক অঞ্চল ধ্বংস হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্স বিজয় অর্জন করে এবং জাতীয় ঐক্যের ধারণা আরও শক্তিশালী হয়। এই যুদ্ধে জোয়ান অফ আর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যিনি ফরাসি সেনাদের অনুপ্রাণিত করে বিজয়ের পথে নিয়ে যান। পঞ্চদশ ও ষোড়শ শতকে ফ্রান্সের রেনেসার প্রভাব পড়ে, যা শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করে। এই সময় রাজতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে এবং রাজারা নিজেদের ক্ষমতা কেন্দ্রীভূত করতে শুরু করেন। বিশেষ করে লুই চতুর্দশের শাসনামলে ফ্রান্স ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। তাকে সান কিং বলা হয়, কারণ তিনি নিজেকে রাষ্ট্রের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তার বিখ্যাত উক্তি আই অ্যাম দ্য স্টেট রাজতান্ত্রিক ক্ষমতার চরম প্রকাশ হিসেবে পরিচিত। অষ্টাদশ শতকে ফ্রান্সে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য চরম পর্যায়ে পৌঁছায়। রাজতন্ত্র, অভিজাত শ্রেণী এবং সাধারণ জনগণের মধ্যে বৈষম্য ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। এর ফলশ্রুতিতে 1789 সালে ঘটে ফ্রেঞ্চ রেভলিউশন, যা শুধু ফ্রান্স নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে এবং স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব বা লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি স্লোগান জনপ্রিয় হয়ে ওঠে। রাজা লুই ষোড়শ এবং রানীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিপ্লবের পর ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে এবং এই পরিস্থিতিতে একজন সামরিক নেতা হিসেবে উত্থান ঘটে নেপোলিয়ন বোনাপার্টের। তিনি 1799 সালে ক্ষমতা দখল করেন এবং পরবর্তীতে নিজেকে সম্রাট ঘোষণা করেন। নেপোলিয়নের শাসনামলে ফ্রান্স ইউরোপের অধিকাংশ অঞ্চলে প্রভাব বিস্তার করে। তার প্রশাসনিক ও আইনগত সংস্কার, বিশেষ করে নেপোলিয়নিক কোড, আধুনিক আইনের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তবে তার সাম্রাজ্যবাদী নীতির কারণে ইউরোপে একাধিক যুদ্ধ সংঘটিত হয় এবং শেষ পর্যন্ত 1815 সালে তার পতন ঘটে। ঊনবিংশ শতকে ফ্রান্সে একাধিকবার সরকার পরিবর্তন হয়, রাজতন্ত্র, প্রজাতন্ত্র এবং সাম্রাজ্যের মধ্যে পালাবদল ঘটে। এই সময় শিল্প বিপ্লবের প্রভাব পড়ে এবং ফ্রান্সে শিল্পায়ন শুরু হয়। পাশাপাশি সাহিত্য, শিল্প ও দর্শনের ক্ষেত্রে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিংশ শতকে ফ্রান্স দুইটি বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে ফ্রান্স বিজয়ী পক্ষের অন্যতম সদস্য ছিল, কিন্তু এতে দেশটির ব্যাপক ক্ষতি হয়। এরপর ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় জার্মানির দখলে চলে যায় ফ্রান্সের বড় অংশ। তবে চার্লস ডে গলের নেতৃত্বে প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত ফ্রান্স মুক্ত হয়। যুদ্ধের পর ফ্রান্স একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনর্গঠিত হয়। বর্তমানে এটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য এবং বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্রান্স তার সমৃদ্ধ সংস্কৃতি, শিল্প, ফ্যাশন এবং ইতিহাসের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এই দীর্ঘ ইতিহাসের মাধ্যমে ফ্রান্স একটি শক্তিশালী ও প্রভাবশালী জাতিতে পরিণত হয়েছে, যার প্রতিটি যুগ মানব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ফ্রান্সের ইতিহাসের পরবর্তী ধাপটি মধ্যযুগীয় সমাজ, রাজনীতি ও ধর্মীয় প্রভাবের গভীর পরিবর্তনের মধ্য দিয়ে বিকশিত হয়, যেখানে একটি বিভক্ত সামন্ততান্ত্রিক অঞ্চল ধীরে ধীরে একটি কেন্দ্রীভূত শক্তিশালী রাজ্যে রূপ নিতে শুরু করে। ফ্রান্স তখনও সম্পূর্ণ ঐক্যবদ্ধ রাষ্ট্র ছিল না, বরং বিভিন্ন ডিউক,
কাউন্ট এবং স্থানীয় প্রভুর অধীনে বিভক্ত ছিল। এই সময়ে সামন্ততন্ত্র ছিল সমাজের প্রধান ভিত্তি, যেখানে জমির মালিকানার ওপর ভিত্তি করে ক্ষমতা নির্ধারিত হতো এবং কৃষকরা প্রভুদের অধীনে কাজ করত। নবম ও দশম শতকে ইউরোপে ভাইকিংদের আক্রমণ ফ্রান্সের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। উত্তর দিক থেকে আসা এই নর যোদ্ধারা উপকূলীয় অঞ্চলগুলোতে হামলা চালাত এবং লুটপাট করত। শেষ পর্যন্ত ফ্রান্সের রাজা চার্লস দ্য সিম্পল ৯১১ সালে একটি চুক্তির মাধ্যমে ভাইকিং নেতা রলোকে উত্তর ফ্রান্সের একটি অংশ প্রদান করেন, যা পরবর্তীতে নরম্যান্ডি নামে পরিচিত হয়। এই অঞ্চল থেকেই পরবর্তীতে ইংল্যান্ডের ইতিহাসেও গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে, বিশেষ করে 1066 সালের নরম্যান বিজয়ের মাধ্যমে। ফ্রান্সে ক্যাপেটিয়ান রাজবংশের উদ্ভয় ঘটে ৯৮৭ সালে, যখন হিউ ক্যাপেট রাজা হন। তার শাসনামল থেকে ফ্রান্সে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়, যেখানে রাজতন্ত্র ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে। যদিও তার সরাসরি নিয়ন্ত্রণ সীমিত ছিল, তবুও তার বংশধরেরা ধীরে ধীরে ক্ষমতা বিস্তার করেন এবং ফ্রান্সকে একত্রিত করার প্রক্রিয়া শুরু করেন। এই সময়ে চার্চ বা খ্রিস্ট ধর্ম ফ্রান্সের সমাজ ও রাজনীতিতে বিশাল প্রভাব বিস্তার করে। পোপ এবং ধর্মীয় নেতারা শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক ক্ষেত্রেও প্রভাবশালী ছিলেন। ক্রুসেডের সময় ফ্রান্সের বহু নাইট ও সৈন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ করতে যায়, যা ফ্রান্সের অর্থনীতি ও সংস্কৃতিতে প্রভাব ফেলে। দ্বাদশ ও ত্রয়োদশ শতকে ফ্রান্সের রাজতন্ত্র আরও শক্তিশালী হয়, বিশেষ করে ফিলিপ II অফ ফ্রান্সের শাসনামলে। তিনি ইংল্যান্ডের রাজাদের কাছ থেকে ফ্রান্সের অনেক অঞ্চল পুনরুদ্ধার করেন এবং রাজকীয় প্রশাসনকে শক্তিশালী করেন। তার পরবর্তী শাসক লুইস IX ন্যায়পরায়ণ শাসক হিসেবে পরিচিত ছিলেন এবং তিনি প্রশাসনিক ও বিচার ব্যবস্থায় সংস্কার আনেন। তবে মধ্যযুগের শেষ দিকে ফ্রান্স নানা সংকটে পড়ে। চতুর্দশ শতকে ইউরোপে মহামারী ব্ল্যাক ডেথ ছড়িয়ে পড়ে, যা ফ্রান্সের জনসংখ্যার একটি বড় অংশকে হত্যা করে। এর ফলে অর্থনীতি ভেঙে পড়ে এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়। এই সময়েই শুরু হয় 100 ইয়ার্স ওয়ার, যা ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘর্ষ ছিল। যুদ্ধের শুরুতে ফ্রান্স দুর্বল অবস্থায় ছিল এবং ইংল্যান্ড অনেক অঞ্চল দখল করে, কিন্তু ধীরে ধীরে ফরাসিরা প্রতিরোধ গড়ে তোলে। এই সংগ্রামে জোন অফ আর্কের আবির্ভাব ফ্রান্সের ইতিহাসে এক নতুন মোড় নেয়। একজন সাধারণ কৃষক পরিবারের মেয়ে হয়েও তিনি দাবি করেন যে তিনি ঈশ্বরের নির্দেশে ফ্রান্সকে রক্ষা করতে এসেছেন। তার নেতৃত্বে ফরাসি সেনারা গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে এবং রাজা চার্লস VIIকে সিংহাসনে বসাতে সাহায্য করেন। যুদ্ধের শেষ দিকে ফ্রান্স ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং 1453 সালে যুদ্ধ শেষ হয়, যেখানে ফ্রান্স বিজয়ী হয়। এই বিজয়ের ফলে ফ্রান্সে জাতীয়তাবোধ বৃদ্ধি পায় এবং রাজতন্ত্র আরও শক্তিশালী হয়। যুদ্ধের অভিজ্ঞতা ফ্রান্সকে একটি কেন্দ্রীভূত রাষ্ট্রে রূপান্তরিত করার পথে এগিয়ে দেয়। মধ্যযুগের এই শেষ পর্যায়ে ফ্রান্সে সামন্ততন্ত্রের প্রভাব কমতে শুরু করে এবং একটি নতুন যুগের সূচনা হয়, যা রেনেসাঁ ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে যায়। রাজারা তাদের ক্ষমতা কেন্দ্রীভূত করতে শুরু করেন, স্থায়ী সেনাবাহিনী গঠন করেন এবং কর ব্যবস্থা উন্নত করেন। এর ফলে ফ্রান্স ইউরোপের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার ভিত্তি তৈরি হয়। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সংস্কৃতি ও শিক্ষার বিকাশ। প্যারিস বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো ইউরোপে জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে ওঠে এবং দর্শন, ধর্মতত্ত্ব ও বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সব মিলিয়ে মধ্যযুগীয় ফ্রান্স ছিল সংগ্রাম, পরিবর্তন ও পুনর্গঠনের এক যুগ, যেখানে একটি দুর্বল ও বিভক্ত অঞ্চল ধীরে ধীরে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী জাতিতে রূপান্তরিত হয়। এই যুগের অভিজ্ঞতা পরবর্তীতে ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ভিত্তি হিসেবে কাজ করে এবং আধুনিক ফ্রান্সের জন্মের পথ প্রশস্ত করে। মধ্যযুগের শেষ ভাগ অতিক্রম করার পর ফ্রান্স এক নতুন যুগে প্রবেশ করে, যা ইতিহাসে রেনেসাঁ ও প্রারম্ভিক আধুনিক যুগ হিসেবে পরিচিত। এই সময়ে ইউরোপ জুড়ে জ্ঞান, শিল্প, বিজ্ঞান ও মানবতাবাদের এক নবজাগরণ শুরু হয়, যার প্রভাব ফ্রান্সেও গভীরভাবে পড়ে। ইতালির রেনেসাঁ থেকে অনুপ্রাণিত হয়ে ফ্রান্সে সাহিত্য, চিত্রকলা, স্থাপত্য ও দর্শনের ব্যাপক উন্নতি ঘটে। রাজারা এই সাংস্কৃতিক পরিবর্তনকে পৃষ্ঠপোষকতা করেন, ফলে রাজদরবার হয়ে ওঠে শিল্প ও বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্র।
এই সময়ে রাজতন্ত্র আরও শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে ফ্রান্সিস অফ ফ্রান্সের শাসনামলে রেনেসার প্রভাব সর্বাধিক বিস্তার লাভ করে। তিনি ইতালীয় শিল্পীদের আমন্ত্রণ জানান এবং রাজকীয় প্রাসাদগুলোকে শিল্পকলার নিদর্শনে পরিণত করেন। তার শাসনামলে ফরাসি ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হয়, যা জাতীয় ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই সাংস্কৃতিক উন্নতির পাশাপাশি ধর্মীয় সংঘাতও তীব্র হয়ে ওঠে। ষোড়শ শতকে ইউরোপে প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনের প্রভাব ফ্রান্সে পৌঁছায় এবং ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ফ্রান্সের প্রোটেস্ট্যান্টদের হুগেনট বলা হতো। এই দ্বন্দ্ব একাধিক রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয়, যা ফ্রেঞ্চ ওয়ার্স অফ রিলিজিয়ন নামে পরিচিত। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ছিল সেন্ট বার্থোলোমিউস ডে ম্যাসাকার, যেখানে হাজার হাজার হুগেনটকে হত্যা করা হয়। এই ঘটনা ফ্রান্সের সমাজকে গভীরভাবে বিভক্ত করে ফেলে। এই অস্থিরতার অবসান ঘটে যখন হেনরি অফ ফ্রান্স ক্ষমতায় আসেন। তিনি নিজে প্রোটেস্ট্যান্ট হলেও পরবর্তীতে ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন এবং 1598 সালে ইডিক্ট অফ নান্থ জারি করেন, যা হুগেনটদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করে। এর ফলে দেশে শান্তি ফিরে আসে এবং অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত হয়। সপ্তদশ শতকে ফ্রান্সের রাজতান্ত্রিক ক্ষমতা চরম পর্যায়ে পৌঁছায়। এই সময়ের সবচেয়ে প্রভাবশালী শাসক ছিলেন লুই যিনি দীর্ঘ 70 বছরেরও বেশি সময় ধরে শাসন করেন। তাকে সান কিং বলা হয় এবং তিনি একছত্র ক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত। তার শাসনামলে রাজতন্ত্র সর্বোচ্চ শক্তিশালী হয়ে ওঠে এবং অ্যাবসোলিউট মনার্কি প্রতিষ্ঠিত হয়। তিনি প্যালেস অফ ভার্সাই নির্মাণ করেন, যা শুধু একটি প্রাসাদ নয় বরং রাজকীয় ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক হয়ে ওঠে। লুই চতুর্দশের শাসনামলে ফ্রান্স ইউরোপের রাজনীতি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তিনি একটি শক্তিশালী স্থায়ী সেনাবাহিনী গঠন করেন এবং একাধিক যুদ্ধে অংশ নেন, যার ফলে ফ্রান্সের প্রভাব বৃদ্ধি পায়, কিন্তু একই সাথে অর্থনৈতিক চাপও বাড়ে। তার বিলাসবহুল জীবনযাপন ও যুদ্ধের ব্যয় দেশের অর্থনীতিকে দুর্বল করে দেয়। অষ্টাদশ শতকে এসে এই অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলো আরও তীব্র হয়ে ওঠে। রাজতন্ত্র, অভিজাত শ্রেণী ও সাধারণ জনগণের মধ্যে বৈষম্য চরম পর্যায়ে পৌঁছায়। সাধারণ মানুষকে উচ্চ কর দিতে হতো, অথচ অভিজাত ও ধর্মীয় নেতারা অনেক সুবিধা ভোগ করত। এই বৈষম্য সমাজে অসন্তোষ সৃষ্টি করে। এই সময়ে আলোকায়ন চিন্তাধারার উদ্ভব ঘটে, যা ফ্রান্সের বুদ্ধিজীবীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। ভলতেয়ার, জর্জ রুসো এবং মন্তেস্কিউয়ের মতো চিন্তাবিদরা স্বাধীনতা, মানবাধিকার ও দমতন্ত্রের ধারণা প্রচার করেন। তাদের লেখনী রাজতন্ত্রের সমালোচনা করে এবং সাধারণ মানুষের মধ্যে নতুন চিন্তার জন্ম দেয়। এই বুদ্ধিবৃত্তিক আন্দোলনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক সংকটও তীব্র হয়। যুদ্ধের ব্যয়, রাজকীয় অপচয় ও দুর্বল অর্থনীতি ফ্রান্সকে দেউলিয়া হওয়ার পথে নিয়ে যায়। এই পরিস্থিতিতে রাজা লুই ষোড়শ কর বৃদ্ধি করার চেষ্টা করেন, কিন্তু এতে জনগণের অসন্তোষ আরও বাড়ে। 1789 সালে পরিস্থিতি চরমে পৌঁছায় এবং শুরু হয় ফ্রেঞ্চ রেভলিউশন। এই বিপ্লব ফ্রান্সের ইতিহাসে এক বিশাল পরিবর্তনের সূচনা করে। জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং বাস্তিল দুর্গ দখল করে, যা ছিল রাজকীয় অত্যাচারের প্রতীক। বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে এবং ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিপ্লবের সময় ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড দ্য সিটিজেন গৃহীত হয়, যা মানবাধিকারের মৌলিক নীতিগুলি নির্ধারণ করে। তবে বিপ্লব শান্তিপূর্ণ ছিল না। এতে হিংসা, পলিটিক্যাল দ্বন্দ্ব এবং রেইন অফ টেরর নামে এক ভয়াবহ সময়কাল দেখা যায়, যেখানে হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই অধ্যায়ে ফ্রান্স একটি সাংস্কৃতিক সমৃদ্ধ রাজতন্ত্র থেকে একটি বিপ্লবী রাষ্ট্রে রূপান্তরিত হয়। রেনেসার সৃজনশীলতা, ধর্মীয় সংঘাত, রাজকীয় শক্তির চূড়ান্ত রূপ এবং আলোকায়নের চিন্তাধারা মিলিত হয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করে যা শেষ পর্যন্ত বিপ্লবের দিকে নিয়ে যায়। এই বিপ্লব শুধু ফ্রান্স নয়, বরং সমগ্র বিশ্বের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলে এবং আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে। ফরাসি বিপ্লবের তীব্র অস্থিরতা ও রক্তক্ষয়ী পর্যায় অতিক্রম করার পর ফ্রান্স এক নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করে, যেখানে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিপ্লব রাজতন্ত্রকে ধ্বংস করলেও একটি শক্তিশালী ও কার্যকর সরকার গঠন সহজ ছিল না। এই অস্থিরতার মধ্যেই একজন সামরিক প্রতিভা হিসেবে আবির্ভূত হন নেপোলিয়ন বোনাপার্ট, যিনি দ্রুতই ফ্রান্সের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হন। নেপোলিয়ন প্রথমে 1799 সালে একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন, যা কু অফ 18 ব্রুমের নামে পরিচিত। তিনি ফার্স্ট কনসেল হিসেবে শাসন শুরু করেন এবং পরে 1804 সালে নিজেকে সম্রাট ঘোষণা করেন।
তার শাসনামলে ফ্রান্সে প্রশাসনিক, আইনগত ও শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনা হয়। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল নেপোলনিক কোড, যা আইনকে সমতা, ব্যক্তিগত অধিকার এবং সম্পত্তির সুরক্ষার ভিত্তিতে পুনর্গঠিত করে। এই আইন ব্যবস্থা শুধু ফ্রান্সেই নয়, বরং ইউরোপের বহু দেশে প্রভাব ফেলেছিল। নেপোলিয়নের নেতৃত্বে ফ্রান্স ইউরোপের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। তিনি একাধিক যুদ্ধে অংশ নিয়ে অস্ট্রিয়া, প্রুশিয়া এবং অন্যান্য শক্তিকে পরাজিত করেন। তবে তার উচ্চাকাঙ্ক্ষা তাকে ক্রমাগত যুদ্ধের মধ্যে জড়িয়ে ফেলে। বিশেষ করে 1812 সালে রাশিয়া অভিযান তার জন্য একটি বড় ভুল প্রমাণিত হয়। কঠিন আবহাওয়া ও সরবরাহ সংকটের কারণে তার সেনাবাহিনী ভেঙে পড়ে। পরবর্তীতে ইউরোপের শক্তিগুলো একত্রিত হয়ে তার বিরুদ্ধে জোট গঠন করে। 1815 সালে ব্যাটেল অফ ওয়াটারলুতে তিনি পরাজিত হন এবং তার শাসনের অবসান ঘটে। এর মাধ্যমে নেপোলিয়নের সাম্রাজ্যের পতন ঘটে এবং ইউরোপে পুরনো রাজতান্ত্রিক শাসন পুনর্প্রতিষ্ঠার চেষ্টা শুরু হয়। নেপোলিয়নের পতনের পর ফ্রান্সে আবার রাজতন্ত্র ফিরে আসে, তবে এটি আগের মতো শক্তিশালী ছিল না। 19 শতকে ফ্রান্সে একাধিকবার রাজনৈতিক পরিবর্তন ঘটে। রাজতন্ত্র, প্রজাতন্ত্র এবং সাম্রাজ্যের মধ্যে পালাবদল হতে থাকে। 1830 এবং 1848 সালের বিপ্লবগুলো ফ্রান্সের রাজনৈতিক কাঠামোকে আরও পরিবর্তিত করে। 1848 সালের বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই নেপোলিয়ন তৃতীয় ক্ষমতা দখল করে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নেপোলিয়ন তৃতীয়ের শাসনামলে ফ্রান্সে শিল্পায়ন ও নগরায়নের ব্যাপক উন্নতি ঘটে। প্যারিস শহরকে আধুনিকভাবে পুনর্গঠিত করা হয় এবং অর্থনীতি শক্তিশালী হয়। তবে তার শাসনের শেষ দিকে তিনি ফ্র্যাঙ্কো প্রাশিয়ান ওয়ারে জার্মানির কাছে পরাজিত হন। এই পরাজয়ের ফলে তার সাম্রাজ্যের পতন ঘটে এবং ফ্রান্সে তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তৃতীয় প্রজাতন্ত্রের সময় ফ্রান্সে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি শক্তিশালী হয় এবং শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান ক্ষেত্রে অগ্রগতি ঘটে। তবে এই সময়েও রাজনৈতিক বিভাজন ও সামাজিক সমস্যা বিদ্যমান ছিল। বিংশ শতকের শুরুতে ফ্রান্স আবার একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়, ওয়ার্ল্ড ওয়ার I। এই যুদ্ধে ফ্রান্স জার্মানির বিরুদ্ধে লড়াই করে এবং শেষ পর্যন্ত বিজয়ী হয়, কিন্তু এতে দেশটির বিপুল ক্ষতি হয়। লক্ষ লক্ষ মানুষ নিহত হয় এবং অর্থনীতি ধ্বংস হয়ে যায়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়ার্ল্ড ওয়ার II ফ্রান্স আবার জার্মানির আক্রমণের শিকার হয়। 1940 সালে জার্মানি ফ্রান্স দখল করে এবং দেশটি দুটি অংশে বিভক্ত হয়ে যায়, একটি জার্মান অধিকৃত অঞ্চল এবং অন্যটি ভিসি সরকারের অধীনে। তবে ফরাসি প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে, যার নেতৃত্ব দেন চার্লস ডি গল। তার আহ্বানে ফরাসিরা নাৎসি শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় এবং 1944 সালে ফ্রান্স মুক্ত হয়। যুদ্ধের পর ফ্রান্সে চতুর্থ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এটি দীর্ঘস্থায়ী হয়নি। 1958 সালে চার্লস ডি গল পুনরায় ক্ষমতায় এসে পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন, যা আজও বিদ্যমান। এই নতুন সংবিধান রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করে এবং একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলে। আধুনিক যুগে ফ্রান্স একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য এবং বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্রান্স তার শিল্প, সাহিত্য, ফ্যাশন, বিজ্ঞান ও প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত। ফ্রান্সের এই দীর্ঘ ইতিহাসে বিপ্লব, যুদ্ধ, সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিকতা দেখা যায়। প্রতিটি যুগ দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে নতুনভাবে গড়ে তুলেছে। নেপোলিয়নের সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক গণতন্ত্র পর্যন্ত এই যাত্রা প্রমাণ করে যে ফ্রান্স শুধু একটি দেশ নয়, বরং ইতিহাসের এক জীবন্ত অধ্যায়, যা বিশ্ব সভ্যতার বিকাশে গভীর প্রভাব ফেলেছে। ফ্রান্সের ইতিহাস একটি দীর্ঘ, জটিল এবং বহুমাত্রিক যাত্রা, যেখানে প্রাচীন যুগ থেকে আধুনিক বিশ্ব পর্যন্ত রাজনৈতিক পরিবর্তন, সামাজিক রূপান্তর এবং সাংস্কৃতিক বিকাশের এক ধারাবাহিক চিত্র ফুটে ওঠে। ফ্রান্স শুধু একটি রাষ্ট্র নয়, বরং মানব সভ্যতার গুরুত্বপূর্ণ এক কেন্দ্র, যার প্রতিটি যুগ বিশ্ব ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। প্রাচীন যুগে এই অঞ্চলে কেল্টিক গলদের বসবাস ছিল, যারা ধীরে ধীরে রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায় জুলিয়াস সিজারের অভিযানের মাধ্যমে। রোমান শাসন ফ্রান্সে নগরায়ন, আইন এবং ভাষার ভিত্তি স্থাপন করে, যা পরবর্তীতে ফরাসি জাতির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রোমান সাম্রাজ্যের পতনের পর জার্মানিক ফ্র্যাঙ্কদের উত্থান ঘটে এবং ক্লোভিস ওয়ানের নেতৃত্বে একটি নতুন রাজ্যের জন্ম হয় যা ফ্রান্সের প্রাথমিক ভিত্তি হিসেবে বিবেচিত। মধ্যযুগে ফ্রান্স ছিল একটি বিভক্ত সামন্ততান্ত্রিক সমাজ, যেখানে স্থানীয় প্রভুরা ক্ষমতা ধরে রাখত। তবে ধীরে ধীরে রাজতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে, বিশেষ করে ক্যাপেটিয়ান বংশের শাসনের মাধ্যমে। এই সময় 100 ইয়ার্স ওয়ার ফ্রান্সের জাতীয় চেতনাকে শক্তিশালী করে এবং জোন অফ আর্কের মতো ব্যক্তিত্ব জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন। একই সময়ে ব্ল্যাক ডেথের মতো বিপর্যয় সমাজ ও অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। রেনেসা ও প্রারম্ভিক আধুনিক যুগে ফ্রান্সের শিল্প, সাহিত্য ও জ্ঞানচর্চার ব্যাপক বিকাশ ঘটে। রাজারা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন এবং রাজতন্ত্র আরও কেন্দ্রীভূত হয়। লুই 14 শাসনামলে রাজতন্ত্র সর্বোচ্চ শক্তিতে পৌঁছায়, যেখানে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা রাজা নিজ হাতে কেন্দ্রীভূত করেন। কিন্তু এই অতিরিক্ত ক্ষমতা ও বিলাসিতা পরবর্তীতে অর্থনৈতিক সংকট এবং সামাজিক বৈষম্যের জন্ম দেয়। এই বৈষম্য এবং আলক্ষণ চিন্তাধারার প্রভাবে 1789 সালে ঘটে ফ্রেঞ্চ রেভলিউশন, যা ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। এই বিপ্লব রাজতন্ত্রের পতন ঘটায় এবং স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠা করে। বিপ্লবের পরবর্তী অস্থিরতার মধ্য দিয়ে নেপোলিয়ন বোনাপার্টের উত্থান ঘটে, যিনি ফ্রান্সকে একটি শক্তিশালী সাম্রাজ্যে রূপান্তরিত করেন এবং আইন ও প্রশাসনে স্থায়ী সংস্কার আনেন। নেপোলিয়নের পতনের পর ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকে, যেখানে রাজতন্ত্র, প্রজাতন্ত্র এবং সাম্রাজ্যের মধ্যে পালাবদল ঘটে। 19 শতকে শিল্পায়ন ও নগরায়ন দেশের অর্থনীতিকে পরিবর্তন করে এবং আধুনিক সমাজের ভিত্তি স্থাপন করে। 20 শতকে ফ্রান্স দুটি বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওয়ার্ল্ড ওয়ার I এবং ওয়ার্ল্ড ওয়ার II। এই যুদ্ধগুলো দেশের জন্য বিশাল ক্ষতি বয়ে আনে, কিন্তু একই সঙ্গে জাতীয় ঐক্য ও পুনর্গঠনেরও পথ তৈরি করে। চার্লস দে গলের নেতৃত্বে ফ্রান্স পুনরায় একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পঞ্চম প্রজাতন্ত্রের সূচনা হয়। আধুনিক যুগে ফ্রান্স একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র, যা ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তিতে ফ্রান্স বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যারিসও আজও বিশ্বের অন্যতম সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। ফ্রান্সের ইতিহাস আমাদের শেখায় যে একটি জাতি কিভাবে সংকট, যুদ্ধ, বিপ্লব এবং পরিবর্তনের মধ্য দিয়ে নিজেকে পুনর্গঠন করতে পারে। প্রতিটি যুগের অভিজ্ঞতা পরবর্তী যুগকে প্রভাবিত করেছে এবং একটি শক্তিশালী, প্রগতিশীল রাষ্ট্র গঠনে সহায়তা করেছে। এই ইতিহাস শুধু ফ্রান্সের নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ।